আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুবেল ভাই আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। নুসরাত আপু ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা গতদিন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ করেছি। তবে আপনাদের কতটা শেষ হয়েছে আমি জানি না, কারণ যতক্ষণ এটা প্র্যাকটিস না করবেন ততক্ষণ পর্যন্ত এই টপিকে যে আপনি দক্ষ হয়ে উঠেছেন এটা আসলে বলা যাবে না। হ্যাঁ, স্কিলড হতে গেলে আহ, আপনাকে এই প্রশ্ন নিয়ে বসতে হবে। তো আপনাদের কাছে যেহেতু আমার বইটা নাই, আহ, এই কারণে হয়তো বা এমসিকিউ প্র্যাকটিস করার জন্য একটু কঠিন, বই থেকে খুঁজে খুঁজে প্র্যাকটিস করা কঠিন। তো যাই হোক, আপনারা হচ্ছে আহ, উম, যদি কোনো সমস্যায় পড়েন সামনে জানাবেন, জানালে একটা ব্যবস্থা করা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আজকে নতুন আরেকটি টপিকের আলোচনা শুরু করব। আমরা যদি একটু দেখি, আমাদের আমাদের এখন বাকি আছে হচ্ছে ট্রান্সফরমেশনের এখান থেকে অ্যাফার্মেটিভ নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। এই বিষয়গুলো আমাদের পরীক্ষা অনেক সময় একটা দুইটা প্রশ্ন এখান থেকে চলে আসে, এগুলো আমাদের শিখতে হবে। আর নাম্বার জেন্ডারে হচ্ছে আমাদের মুখস্থের অনেক গুলো ব্যাপার আছে। ট্যাগ কোশ্চেন আসলে সহজ, তবে ট্যাগ কোশ্চেন থেকে অনেক ব্যতিক্রম হচ্ছে আপনার, মানে কিছু কিছু প্রশ্ন আছে একটু এক্সেপশন, একদম কমন রুলগুলোর মধ্যে আসে না, হ্যাঁ একটু ব্যতিক্রম। তো ট্যাগ কোশ্চেনের ওই জায়গাটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, ওই ব্যতিক্রমগুলো একটু ভালো করে শিখতে হবে যেন পরীক্ষায় আমাকে আটকে দিতে না পারে। হ্যাঁ, তো এখানে আমরা একটু সময় দিব। সিকোয়েন্স অফ টেন্স আমরা ইনশাল্লাহ খুব ভালো বুঝে ফেলবো। আর সিকোয়েন্স অফ টেন্স বুঝলে, আর আগে আপনাদেরকে পড়িয়েছিলাম টেন্স চেঞ্জিং, একদম কোর্সের শুরু দিকে পড়িয়েছিলাম, এই দুটি যদি আপনি পারেন, ন্যারেশন আপনার জন্য কিছুই না। ন্যারেশন এমনিতেই পারবেন, কারণ ন্যারেশন মানে টেন্স চেঞ্জ করা, যার যেটা আমরা কনভার্সনে টেন্স চেঞ্জিং এ শিখছিলাম। আর একটা হচ্ছে এই যে সিকোয়েন্স অফ টেন্স, এই দুইটার খেলাই হচ্ছে ন্যারেশন। ঠিক আছে, তো আমরা সিকোয়েন্স অফ টেন্স শিখে ন্যারেশন ঢুকে যাব। এরপর হচ্ছে আমাদের সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশন হচ্ছে ভাইয়া, এই যে আমরা যত টপিক শিখলাম, এই যে যা কিছু শিখেছি সব কিছু নিয়ে হচ্ছে সেন্টেন্স কারেকশন। তো সেন্টেন্স কারেকশন আমাদের আহ, ধৈর্য ধরে, হ্যাঁ সুন্দর করে একদম গুছিয়ে পড়তে হবে। সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন সবসময় থাকে, তো ডিপলি আমরা একটু শিখে নেব। আর এরপরে প্রোভার্ব এবং বেসিক ট্রান্সলেশন, এখানে যদিও খুব বোঝার কিছু নাই, তারপরেও কিছু কিছু জিনিস একটু হিন্টস দিয়ে দিলে আপনাদের পড়তে হয়তো সুবিধা হবে। হয়তো আমি একটা ক্লাস নিব, আপনাদের শিট দিয়ে দেবো, বাকিগুলো আপনাদেরকে বাসায় একটু পড়ে নিতে হবে, এই হলো বিষয়। আর লিটারেচারের জন্য আমরা আর খুব বেশি মানে অপেক্ষা করব না, লিটারেচারেরও ক্লাস আমরা শুরু করে দেব, গ্রামারও চলতে থাকবে, এর পাশাপাশি লিটারেচারও আমরা হয়তো বা সপ্তাহে একটা দুইটা ক্লাস আমরা শুরু করে দিব। এই দিকটা আমরা একটু আগায় যাব আর কি। এই আর মেমোরাইজিং পার্টের বিষয়টা আমাদের একটু বাকি আছে। আমরা মেমোরাইজিং পার্টের আপনাদের অল্প কিছু পড়া দিয়েছিলাম, খুব বেশি পড়া দেইনি, বাট এখন থেকে আমরা চেষ্টা করব মেমোরাইজিং পার্টের পড়াগুলো নিয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার। সামনে আমরা এই মানে টপিক ওয়াইজ পরীক্ষা এক্সাম শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আশা করি বুঝতে পেরেছি। আমরা আজকে তাহলে ধরছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। হ্যাঁ, আমরা এখান থেকে একটু সামনের দিকে যাই, ট্রান্সফরমেশন থেকে। দেখেন, আমরা আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়ব। আসলে এই যে আমরা ডিগ্রি পড়েছিলাম, আমরা ভয়েস চেঞ্জ পড়েছিলাম, আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়লাম, কম্পাউন্ড। আরেকটা হচ্ছে আমরা এই যে এখন যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়বো। এখানে আপনাকে বুঝতে হবে যে এগুলি সবই আসলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্সের পার্ট, সবগুলোই। কারণ এখানে সবগুলোতে আমরা সেন্টেন্সের একটা স্ট্রাকচার থেকে আরেকটা স্ট্রাকচারে নিয়ে যাই, কিন্তু মিনিং পাল্টায় না। এই মিনিং যে পাল্টায় না, এগুলোই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন। আর
কনভার্সন হচ্ছে যখন মিনিং পাল্টে যায় তখন হচ্ছে কনভার্সন। তো কনভার্সন পরীক্ষায় ডিরেক্ট আসে না, আমি আগেও বলছি যে পরীক্ষায় সরাসরি দেয় না। বাট এই যে আপনি ট্রান্সফরমেশন পড়তে যাচ্ছেন, রাইট ফর্ম ভার্ব পড়তে যাচ্ছেন, সেখানে কিন্তু ডু ডাজ ডিড লাগছে, নট কোথায় দিবেন, নেভার কোথায় দিবেন, এগুলো লাগছে। এই জন্য আমরা আগে পড়ে নিয়েছিলাম। তো ট্রান্সফরমেশনের মধ্যে সেই কনভার্সনে অনেক কিছু চলে আসবে। এখন যখন আমরা পড়তে যাব অনেক কিছুর আমরা একটা রিলেশন পাবো, কিন্তু আমরা যেন আবার গুলিয়ে না ফেলি যে ট্রান্সফরমেশন আর কনভার্সন সেম জিনিস, গুলিয়ে যেন না ফেলি। দুইটা দুই জিনিস ভাই। যদি মিনিং পাল্টে যায় কনভার্সন, মিনিং না পাল্টালে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। তো আজকে সবার শুরুতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ইম্পারেটিভ করতে পারি। ঠিক আছে, আজকে হচ্ছে এই টপিকটা নিয়ে কথা বলবো, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। মনোযোগ দিবেন। দেখেন, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ যদি আমরা করতে যাই, আপনাকে সবার প্রথমে জাস্ট একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় কিভাবে। দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হওয়ার একটাই ওয়ে আছে, একটাই ওয়ে। সেটি কি? সেটি হচ্ছে যে সাবজেক্টের ঠিক পরে আমার ভার্ব থাকতে হবে। যদি সাবজেক্টের ঠিক পরে আমার ভার্ব থাকে তাহলে সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি হওয়ার একটাই ওয়ে, সাবজেক্ট ভার্ব এবং বাক্যের শেষে কি থাকবে? ফুল স্টপ থাকবে। বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। আর এই যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ভয়েস চেঞ্জিং এর সময় দেখেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স কয়েকভাবে শুরু হয়। কি কিভাবে শুরু হয়? আমরা দেখেছি ইম্পারেটিভ বাক্য শুরু হয় হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে, ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়, শেষে ফুল স্টপ থাকে। আমরা দেখেছি যে নেভার প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম এবং সবশেষে ফুল স্টপ, এইরকম ভাবে ইম্পারেটিভ বাক্য শুরু হয়। এরপর দেখেছি আমরা ডোন্ট, বাক্যটা ডোন্ট প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয় এবং সবশেষে ফুল স্টপ থাকে। আরেকটা হলো যে আপনার যে কোনো একটা অ্যাডভার্ব দিয়ে শুরু হয়, অ্যাডভার্ব প্লাস হচ্ছে ভার্ব থাকে, ভার্বের বেস ফর্ম এবং সবশেষে ফুল স্টপ থাকে। যেমন যে আমরা বলেছিলাম জাস্ট ডু ইট, হ্যাঁ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এরকম অলওয়েজ অ্যাডভার্ব, জাস্ট হচ্ছে অ্যাডভার্ব, এইভাবে শুরু হয়। আরেকটা ছিল যে লেট দিয়ে শুরু হয়, লেট দিয়ে আমাদের ইম্পারেটিভ বাক্য শুরু হয় এবং এই লেট কিন্তু একটা ভার্ব, আমরা বলেছিলাম লেট কিন্তু একটা ভার্ব। তো এই যে অ্যাসার্টিভ বাক্য থেকে ইম্পারেটিভ করব, বাক্যটা থাকবে সাবজেক্ট সহ, কিন্তু আমাকে এরকম একটা যে কোনো একটা ফর্মে বাক্যটা নিয়ে যেতে হবে। এখন এই যে নিয়ে যাব সেটা কিভাবে নিব সেই বিষয়টাই আমরা এখন ধাপে ধাপে শিখব। ঠিক আছে, তো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার সময় জাস্ট একটা জিনিস আগে আমাদেরকে দেখে নিতে হবে। কি দেখব? আপনি যখন একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে চাইবেন তখন শুধু দেখবেন এই যে সাবজেক্ট আছেন, অ্যাসার্টিভ বাক্যের সাবজেক্ট, এই সাবজেক্টের জায়গায় ইউ আছে না নাই। যদি ইউ থাকলে আমাদের এই যে এই রকমের যে কোনো একভাবে বাক্যটা কি হবে? আমাদের এখানে ইম্পারেটিভ হবে। ইউ যদি থাকে, যদি দেখেন ইউ আছে, তাহলে এইরকম যে কোনো একভাবে করতে হবে, অর্থাৎ লেট লাগবে না। সেন্টেন্সে ইউ থাকলে আমার লেটের কোনো দরকার নাই। আর যদি আমরা দেখি যে না, সাবজেক্টের জায়গায় ইউ নাই, অন্য কিছু আছে, অন্য কিছু বলতে আমি বোঝাতে পারি যে এখানে হি থাকতে পারে, আই থাকতে পারে, উই থাকতে পারে, যে কোনো কিছু থাকুক, মানে ইউ ছাড়া যে কোনো কিছু থাকলে, শুধু ইউ থাকলে আমাদের এইভাবে করতে হবে। আর যদি এখানে ইউ না থাকে তখন অবশ্যই আমাদেরকে লেট ব্যবহার করতে হবে। তাহলে কি দাঁড়ালো? ইউ যদি থাকে তাহলে আমাদের কোনো লেট লাগবে না ভাই, লেট ছাড়া করতে পারবো। কিন্তু ইউ যদি না থাকে, ইউ না থেকে যাই থাকুক, আমার লেট লাগবে, লেট ছাড়া আমি ইম্পারেটিভ করতে পারবো না। এই কথাটা কি মাথায় ঢুকছে বলেন তো? ইউ থাকলে লেট লাগবে না, ইউ না থাকলে অবশ্যই লেট লাগবে। এতটুকু আমরা বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? এই অংশটুকু বুঝতে পারলে কিন্তু সামনে মজা পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, ক্লিয়ার। হুম, রীতি রয়, আপুকে আগে দেখেছি, আহ, আজকে লাইভ ক্লাসে মনে হচ্ছে দু একজন নতুন দেখতে পাচ্ছি।
ঠিক আছে, ওকে। আসেন তাহলে আমরা একটু চেঞ্জ করে দেখি। দেখেন তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুইটা ভাগে ভাগ করে নিলাম ভাই। ইউ আস থাকলে আমরা একভাবে করব, ইউ না থাকলে লেট দিয়ে করব। তো প্রথমে ইউ থাকলে মানে যখন লেট আমাদের লাগবে না তখন কিভাবে করতে হয় সেগুলো আমরা পর্যায়ক্রমে একটা একটা করে দেখি। যখন আমাদের ইউ আছে, ইউ আছে লেট লাগবে না, সেই বাক্যগুলো কিভাবে চেঞ্জ করব। দেখেন খুব সাধারণ কিছু কথা, সাধারণ কিছু কথা কি ভাই, যদি ইউ থাকে সাবজেক্ট, ইউ থাকলে, ইউ থাকলে আমরা কি কিভাবে চেঞ্জ করব। দেখেন ইউ থাকলে আমাদের প্রথম কাজ হচ্ছে শুধু বাদ দিব। কি কি বাদ দিব? প্রথম কথা হচ্ছে ইউ, ইউ উঠে যাবে। যদি সেন্টেন্সে ইউ থাকে ইউ উঠে যাবে। কেন যাবে? ইউ উঠে যাওয়ার রিজন হলো ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট লাগে না। সাবজেক্ট যেহেতু লাগে না তাহলে ইউ আমি রাখতে পারবো না, ইউ উঠে যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো সেন্টেন্সে যত অক্সিলারি ভার্ব থাকবে, সেন্টেন্সে যত অক্সিলারি ভার্ব থাকবে সব অক্সিলারি ভার্ব উঠে যাবে। অক্সিলারি ভার্ব রাখা যাবে না, অক্সিলারি ভার্ব বাদ। যে কটা অক্সিলারি ভার্বে থাকুক আপনাকে বাদ দিয়ে দিতে হবে। সেন্টেন্সে যেই ভার্বে থাকুক সেই ভার্বটা আপনার হচ্ছে ভার্ব 1 হোক অথবা ভার্ব 2 হোক অথবা ভার্ব 3 হোক, যাই হোক না কেন, ভার্বের ফর্ম যাই হোক, আপনাকে অবশ্যই কি করতে হবে, এগুলোকে বেস ফর্ম বানাই ফেলতে হবে। ভার্ব যেই ফর্মে থাকুক না কেন সেটাকে বেস ফর্ম বানাইতে হবে। যদি ভার্বের সাথে দেখেন আইএনজি আছে, এই আইএনজিও আপনাকে উঠিয়ে দিতে হবে। ভার্বের সাথে আইএনজি থাকলেও আইএনজি লেখা যাবে না, শুধু বেস ফর্ম লিখতে হবে। তার মানে আমরা ইউ বাদ দিচ্ছি, যে কোনো অক্সিলারি ভার্ব বাদ দিচ্ছি, আইএনজি থাকলে বাদ দিচ্ছি, একমাত্র বেস ফর্ম লেখা যাবে। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 যাই থাকুক আমরা বেস ফর্ম বানাবো। বেস ফর্ম বানালে আমাদের বাক্যটি ইম্পারেটিভ হবে। যেমন দেখেন আমাকে যদি এরকম ভাবে বলা হয় যে ইউ শুড অবে ইউর প্যারেন্টস, এই যে সেন্টেন্সটা আছে ভাইয়া, তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি ইউ আছে। দেখেন ইউ আছে না? ইউ আছে। এই ইউ থাকলে আমাদের এই কাহিনী। তো ইউ যেহেতু আছে আমার প্রথম কাজ কি বলেন? আমার ইউ উঠে যাবে। এটি অক্সিলারি ভার্ব উঠে যাবে। তাহলে ভার্ব আছে অবে। তাহলে আমি যখন এটাকে চেঞ্জ করব জাস্ট এখান থেকে বাকিটা লিখে দিলে বাক্যটা আমার ইম্পারেটিভ হয়ে যাবে। তাহলে আমি শুধু কি লিখতেছি? আমি শুধু লিখবো যে অবে ইওর প্যারেন্টস, তোমার বাবা মাকে মেনে চলো, প্যারেন্টস, ব্যাস ইম্পারেটিভ হয়ে গেছে। এই যে ভার্ব দিয়ে শুরু হচ্ছে বেস ফর্ম, শেষে ফুল স্টপ আছে, ইম্পারেটিভ হয়ে গেছে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের যে ইউজের লুপ আমরা যে বাক্য থেকে বাদ দিয়ে দিলাম, বাক্যটা থেকে আসলে কিন্তু ইউ হারিয়ে যায় না, ইউটা এখানে আছে, ইউটা আছে, তবে সেটা হিডেন অবস্থায় আছে, লুকিয়ে আছে, মনে মনে আছে। এই জন্যই তো আমরা বলি যে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে মানুষকে আমরা আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি করে থাকি। কাকে করি ভাইয়া? আমার সামনে যে আছে তাকে করি। আর আমার সামনে যে আছে তাকে যদি আমি বলি এই বাবা মাকে মেনে চলো, তুমি তোমার বাবা মাকে মেনে চলো, আমাকে এইরকম ভাবে বলার দরকার নাই, ফর্মালিটির কোনো দরকার নাই। আমার সামনে যে আছে তাকে সরাসরি বলে দিব। আমার সামনে যে আছে যদি চাই তুমি এখান থেকে বের হও, এইভাবে না, আমরা গেট আউট, বের হও, হ্যাঁ, সরাসরি বলি। তুমি এখান থেকে বের হও যদি বলি সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে। অনেকে আছে মিনিং দেখে বুঝতে চায় যে কোনটা অ্যাসার্টিভ হবে কোনটা ইম্পারেটিভ হবে, মিনিং দেখে বুঝতে চায়। মিনিং দেখে আপনি কখনো বুঝতে পারবেন না। যেমন আপনাকে যদি এই বাক্যটা দিয়ে বলি যে ইউ শুড অবে ইউর প্যারেন্টস, তুমি তোমার বাবা মাকে মেনে চলো, আপনি তো এখানে দেখবেন যে আপনাকে এখানে নির্দেশনা দিচ্ছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, তাই না, উপদেশ দিচ্ছে। তো আপনি তো এটাকে বলে ফেলবেন ও ভাই আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বুঝালে তো ইম্পারেটিভ হয়। তাহলে এই বাক্যটা দিয়ে যেহেতু আমাকে উপদেশ দিচ্ছে তাহলে ইম্পারেটিভ হবে। ভাইয়া ধরা খাবেন, মিনিং দেখে করা যাবে না। এই যে যেই ফরমেশনগুলো বলতেছি এই ফরমেশনগুলো দেখে আপনাকে বলতে হবে। আর যদি মিনিং দেখেন ধরা খাবেন, কারণ আপনার এই বাক্যটা তো সেই উপদেশই দিচ্ছে। তাহলে সংজ্ঞা দেখে সেন্টেন্স চেনা যাবে না। অনেক সময় কিন্তু পরীক্ষা আসে যে এটা কি সেন্টেন্স, তখন ওই যে বাসা থেকে সংজ্ঞা মুখস্থ করে যাবেন, সেই সংজ্ঞা অনুযায়ী ধরতে যাবেন, দেখবেন আপনি কট খেয়ে গেছেন। এই কাজ করা যাবে না, স্ট্রাকচার দেখে করতে হবে। সবগুলো বাকি স্ট্রাকচার মানে আপনার মুখস্থ হয়ে যাবে, সহজ। কিন্তু অ্যাসার্টিভ একটু আগেই বললাম সাবজেক্ট ভার্ব ফুল স্টপ হয়ে গেছে। ইন্টারোগেটিভ ভাই কোশ্চেন মার্ক, এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে এক্সক্লেমেশন মার্ক থাকবে, ইন্টারজেকশন থাকবে, ঠিক আছে। শুধু ইম্পারেটিভ একটু বেশি, ইম্পারেটিভে 5 রকম হয়।
আর অপটেটিভে হয় দুই রকমের। অপটেটিভ হচ্ছে মে দিয়ে শুরু হয়, শেষে ফুল স্টপ থাকে, অথবা লিভ লং দিয়ে শুরু হয়, শেষে ফুল স্টপ থাকে। অপটেটিভের আর কোনো নাই, এই দুইটাই ওয়ে আছে, ঠিক আছে? তার মানে তিনটা কিন্তু অনেক সহজ। অ্যাসার্টিভ সাবজেক্ট ভার্ব ফুল স্টপ, ইন্টারোগেটিভ কোশ্চেন মার্ক, তারপরে এক্সক্লেমেটরিতে এক্সক্লেমেশন মার্ক। অপটেটিভে দুইটা, একটা হচ্ছে মে দিয়ে শুরু ফুল স্টপ, আর একটা হচ্ছে লং লিভ দিয়ে শুরু, শেষে ফুল স্টপ। আর ইম্পারেটিভে শুধু আমরা পড়েছি বেস ফর্ম দিয়ে শুরু, ডোন্ট প্লাস বেস ফর্ম দিয়ে শুরু, নেভার প্লাস বেস ফর্ম দিয়ে শুরু, অ্যাডভার্ব প্লাস বেস ফর্ম দিয়ে শুরু, আর হচ্ছে লেট দিয়ে শুরু, ঠিক আছে? আর যারা আরেকটু এক্সপার্ট, তারা আরেকটু সংক্ষেপে মনে রাখতে পারে, ওই যে নেভার প্লাস বেস ফর্ম না, নেভার প্লাস বেস ফর্ম আর অ্যাডভার্ব প্লাস বেস ফর্ম তো সেম কথা, নেভারও তো একটা অ্যাডভার্ব। ডোন্ট প্লাস বেস ফর্ম, এই ডোন্টটা নেগেটিভ করার জন্য শুধুমাত্র আসছে, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। তো এই কয়েকটা পয়েন্ট একটু খাতায় লিখে একটু পড়তে হবে, দেখবেন এগুলো সব মনে থাকবে। পরীক্ষায় বাক্য আসলে দেখে চিনে ফেলবেন এটা এই সেন্টেন্স, বাট মিনিং দেখে এখানে চেনার চেষ্টা করা যাবে না, ঠিক আছে? আমরা এইটা বুঝতে পারলাম যে কিভাবে এটা করতে হবে। এখন দেখেন, আমাকে অনেক সময় কনফিউজ করার জন্য এরকম দিবে, হ্যাঁ, ইউ ইউ উইল হ্যাভ followed my instruction, এরকমের অদ্ভুত অদ্ভুত বাক্য দিবে, হ্যাঁ, এরকম অদ্ভুত অদ্ভুত বাক্য দিবে। আপনি কিভাবে চেঞ্জ করবেন? প্রথম কথা হচ্ছে, ভাইয়া আমার ইউ উঠে যাবে, আমার ইউ দরকার নাই। এখানে ভার্ব আছে 1 2 3টি ভার্ব আছে, তাহলে এটি অক্সিলারি ভার্ব, এটি অক্সিলারি ভার্ব, ভাইয়া বাদ দিব। আর আছে ফলোড মাই ইনস্ট্রাকশন, আছে এখানে ভার্ব 3, ভার্ব 3 কে ভাইয়া বানাইতে হবে বেস ফর্ম। ইম্পারেটিভ বাক্য শুরু হয় বেস ফর্ম দিয়ে, তাহলে এটা বেস ফর্ম করব কি? ফলো। বেস ফর্ম হচ্ছে ফলো মাই ইনস্ট্রাকশন, ফলো মাই ইনস্ট্রাকশনস, আমার নির্দেশনাগুলো মেনে চলো, অনুসরণ করো, ঠিক আছে? হয়ে গেল ইম্পারেটিভ, সহজ কথা। আচ্ছা, এখন শোনেন, একটা কথা এখানে বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে আমরা ওই যে মাথায় ঢুকিয়েছি যে ইম্পারেটিভ সেন্টেন্স মানে তো অনুরোধ করা বোঝায়। তো যদি এই সেন্টেন্সে প্লিজ লাগিয়ে দেয়, ধরেন বললো যে প্লিজ ইউ উইল হ্যাভ ফলোড মাই ইনস্ট্রাকশন, ধরেন প্লিজ দিয়ে দিছে, তো ওই প্লিজের প্রেমে পড়ে কি বলে দিবেন যে ভাইয়া এটা ইম্পারেটিভ বাক্য হয়ে গেছে? এই প্লিজের কোনো ক্ষমতা নাই, কোনো বাক্যকে ইম্পারেটিভ বানানোর জন্য প্লিজের কাইন্ডলির কোনো ক্ষমতা নাই। প্লিজ কাইন্ডলি বাক্যের সৌন্দর্য বাড়াতে বসতে পারে, কিন্তু প্লিজ কাইন্ডলি কখনো কোনো বাক্যকে ইম্পারেটিভ করে না। কেন করে না? কারণ প্লিজ কাইন্ডলি আপনি অ্যাসার্টিভে যদি ব্যবহার করতে চান পারবেন। যদি আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা অনেক সময় বলি যে উড ইউ প্লিজ বলি, যে উড ইউ প্লিজ যে বলতেছে, এই উড ইউ প্লিজ তো বাক্যটাকে কোশ্চেন বানাই ফেলছে, ইন্টারোগেটিভ বানাই ফেলছে। তাহলে ইন্টারোগেটিভ বাক্যেও তো আমরা প্লিজ বলতেছি, তাহলে প্লিজ বললেই যে বাক্যটা ইম্পারেটিভ হয়ে যাবে, অনুরোধ বোঝাবে, এই চিন্তা মাথায় রাখা যাবে না। প্লিজ যে কোনো সেন্টেন্সে বসতে পারে, ঠিক আছে? যে কোনো সেন্টেন্সে বসতে পারে। তো আমরা এগুলি দেখবো না, আমরা দেখবো যে বাক্যটা ভার্ব দিয়ে শুরু হয়েছে কিনা। যেমন এই বাক্যটাতে ফলো মাই ইনস্ট্রাকশনসের জায়গায় আমি সামনে প্লিজ লাগিয়ে দিতে পারি, যে প্লিজ ফলো মাই ইনস্ট্রাকশনস। আমি যদি বলি না, আমি সামনে লিখবো না, আমি শেষে লিখবো যে ফলো মাই ইনস্ট্রাকশনস প্লিজ, অথবা প্লিজ না লিখে আমি কাইন্ডলিও লিখতে পারি, ঠিক আছে? যে ফলো ইনস্ট্রাকশনস কাইন্ডলি, ঠিক আছে? তো আমি কি করতে পারি, আমি কিন্তু এইভাবে প্লিজ কাইন্ডলি লিখতেই পারি, বাট প্লিজ কাইন্ডলির জন্য বাক্যটা ইম্পারেটিভ হয় নাই। ইম্পারেটিভ হয়েছে সাবজেক্ট নাই, বেস ফর্ম দিয়ে শুরু হয়েছে, এই জন্য এই বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ। কথা ক্লিয়ার? তাহলে প্লিজ কাইন্ডলি দেখে আমরা যেন ধোকা না খাই, কোনোভাবে যেন ধোকা না খাই। আচ্ছা, তাহলে এইটা আমরা মানে পারবো, ফলো মাই ইনস্ট্রাকশন। তাহলে ইউ এর কাহিনী আমরা বুঝতে পারলাম, ইউ থাকলে আমরা কিভাবে করব বুঝতে পারলাম। এবার শুনেন, এবার কাহিনী হলো যে বাক্যে নট থাকলে, যদি দেখেন সেন্টেন্সে নট আছে, নট থাকলে কি করবেন, নট থাকলে কি করতে হবে? ধরেন এরকম বলে দিল যে ইউ শুড নট হার্ট অ্যান অ্যানিমাল, তোমার একটি প্রাণীকে আঘাত করা উচিত নয়। ইউ শুড নট হার্ট অ্যান অ্যানিমাল, তোমার
একটা প্রাণীকে আঘাত করা উচিত নয়। এখন সেন্টেন্সে দেখতেছি নট আছে ভাইয়া। আচ্ছা খেয়াল করেন, কঠিন কিছু না। ইউ উঠে যাবে জানি, শুড উঠে যাবে জানি অক্সিলারি ভার্ব। এখন এই ডোন্ট কি করব, নট কি করব? কোনো জায়গায় সেন্টেন্সে নটকে শুধু শুধু বসা রাখা যায় না, নটের জন্য সাপোর্টিং একটা অক্সিলারি ভার্ব লাগে। আমরা সেই কনভার্সনে শিখেছি বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে তারপর নট দিব, অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড ব্যবহার করব। তো এই সেন্টেন্সে তো অক্সিলারি ভার্ব নাই, যেহেতু নাই, ইম্পারেটিভ সেন্টেন্সগুলো তো সব অ্যাসার্টিভে হয়, সরি ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সবগুলোই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। এই যে আমি বলতেছি যে ডু ইট, এটা করো, বা কাম হিয়ার, এগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়। আর সামনে আমরা পড়ছি কি সাবজেক্ট ইউ আছে, মনে মনে ইউ আছে। এখন ইউ এর পরে দেখেন তো কি বসে, ডু বসে না? ইউ এর পরে কিন্তু ডু বসে। এই জন্য মনে রাখবেন যখনই সেন্টেন্সে নট থাকবে সেটাকে সামনে ডু দিয়ে লিখতে হবে, ডু নট। নটকে একা একা বসানো যাবে না, ডু নট। নট যখন থাকবে ডু নট লিখতে হবে, ডু নট লিখে আর বাকি যা আছে বেস ফর্ম লিখবো, ডু নট হার্ট অ্যান এনিমল, একটা প্রাণীকে আঘাত দিও না। হ্যাঁ, একটা প্রাণীকে আঘাত দিও না। আমি এখানে ডু নট না লিখে ডোন্ট লিখতে পারি, ডোন্ট হার্ট অ্যান এনিমল। শর্ট করে লিখলে মানে কন্ট্রাকশন করে লিখলে আমি ডোন্টও লিখতে পারি। তাহলে ডু নট হার্ট এন এনিম্যাল লেখা যাবে, ডোন্ট হার্ট এন এনিম্যাল লেখা যাবে, আমার যেটা ইচ্ছা একভাবে লিখলেই হবে। আর যেহেতু আমাদের অপশনে থাকবে দেখে তো আমি চিনবো, যে কোনো একভাবে লিখলেই হয়ে যাবে। তাহলে সেন্টেন্সে যদি আমরা দেখি নট আছে তাহলে আমরা ডোন্ট লিখতেছি। হ্যাঁ, আমি এটা একটু এইভাবে একটু লিখে রাখি যে নট থাকলে ডোন্ট, ডোন্ট প্লাস হচ্ছে বেস ফর্ম হবে, ডোন্ট প্লাস বেস ফর্ম। আর সব কিছু লিখে শেষে কি করতে হবে, একটা ফুল স্টপ দিতে হবে, তাহলেই বাক্যটা হয়ে যাবে। আনসার হচ্ছে তাহলে ডোন্ট, ডোন্ট হার্ট অ্যান এনিমল। আচ্ছা নেক্সট হলো ভাইয়া নেভার থাকলে কি করব? নেভার থাকলে, নেভার থাকলে নেভারকে বাদ দেওয়া যাবে না। নেভার থাকলে আমরা কি করব, নেভার প্লাস বেস ফর্ম লিখব, নেভার প্লাস বেস ফর্ম, আর শেষে ফুল স্টপ দেব। যেমন ইউ শুড নেভার টেল আ লাই, তোমার কখনো একটা মিথ্যা বলা উচিত না, তোমার কখনো একটা মিথ্যা বলা উচিত না। নেভার টেল এ লাই আছে। আচ্ছা নেভার টেল এ লাই আছে, আমি জানি এখান থেকে আমার ইউ উঠে যাবে, শুড উঠে যাবে, তাহলে নেভার প্লাস বেস ফর্ম হবে। নেভার প্লাস বেস ফর্ম লিখলে নেভার টেল আ লাই, নেভার টেল এ লাই। আপনাদের ভালো লাগছে তো? কঠিন লাগছে? সাদিয়া আফরিন আপু কি বলছে, সিম্পল কমপ্লেক্সের কোনো সলভ ক্লাস থাকবে কি? সলভ ক্লাস আপনারা চাইলে দিব। এখন আপনারা যেমন ধরেন যদি আপনারা সিম্পল কমপ্লেক্স প্র্যাকটিস করতেন এই কয়দিনে, প্র্যাকটিস করে যদি আমাকে আজকে বলতেন যে ভাইয়া আমি তো অনেকগুলো প্র্যাকটিস করলাম, পারি না, হ্যাঁ বইগুলো হচ্ছে না, এগুলো বুঝতেছি না, তাহলে তো আমি বুঝতাম যে আমার স্টুডেন্টগুলো পড়াশোনা করতেছে, সমস্যা ফিল করতেছে, আমি একটু সাপোর্ট করি, হেল্প করি, দাঁড়াই। হ্যাঁ, আমি এরকম তো দেখি না আপু, আমি তো এরকম দেখি না। আপনাদের তো আমি বলি যে প্র্যাকটিস করেন, পড়েন, জানি না আমি আসলে এই আপনাদের এই গ্রুপে প্রায় 2000 স্টুডেন্ট আছে। তো 2000 স্টুডেন্টের মধ্যে আমি আসলে পড়াশোনার তেমন কোনো আসলে মানে দেখতেছি না যে পড়াশোনার মধ্যে আপনারা আছেন, মনে হয় না। হয় আপনারা দুনিয়ার সব কিছু পারেন, অথবা আপনারা দুনিয়ার কিছুই পারেন না। হ্যাঁ, নয়তো আমি তো কোনো দেখি না, তো কোনো সারা শব্দ নাই গ্রুপে, সবাই চুপচাপ চুপচাপ যার যার মতো করে আছে। এইভাবে মানে পড়ে থাকলে হবে না। স্টুডেন্টরা যখন পড়াশোনা করে তাদের প্রবলেম মানে বের হয়, আর প্রবলেম বের হলে আমাদের নক দেয়। আমি রিয়াদ ভাই তো কখনো কোনো স্টুডেন্টকে আমরা ফেলে রাখি না, সে যদি কোনো প্রবলেম ফেস করে আমাদের নক দেয় আমরা তাকে হেল্প করি, চেষ্টা করি বুঝিয়ে দেওয়ার। সেটা হয়তো অনেক সময় একটু দেরি হয়, আবার অনেক সময় সাথে সাথে দিয়ে দিই, বাট দিই। এই যে এখন আমি ক্লাসে আছি, এখন আমাকে নক দিলে আমি কারো রিপ্লাই দিতে পারবো বলেন? এরকম কিছু কিছু সময় হয়তো বা লেট হয়, নয়তো সব সময় হেল্প করি। কিন্তু আপনাদের মানে এই গ্রুপ থেকে আমি খুব একটা দেখি না যে ক্লাসে পড়িয়েছি বা আপনি প্র্যাকটিস করতে গিয়ে কোনো সমস্যায় পড়েছেন, আমি দেখি না। আপনারা আসলে কেমনে কি পড়াশোনা করতেছেন আমি আসলে মানে বুঝতে পারতেছি না। হ্যাঁ, হ্যাঁ, মানে আপনাদের কোর্স হচ্ছে আমরা শেষ করে ফেলার চেষ্টা করব খুব দ্রুতই এখন থেকে। হুম, তো আপনাদের হচ্ছে টপিক বেসড এক্সাম শুরু হবে, রিয়াদ ভাই তো আপনাদের বলেছে, আপনারা জানেন টপিক বেসড এক্সামও শুরু করব, তখন সোল ক্লাস দিব সেগুলোর উপরে। কিন্তু আমি যেটা মনে করি ভাই, ওই সোল ক্লাসের অপেক্ষায় থাকেন না। হ্যাঁ, মানে সোল ক্লাসের অপেক্ষায় থাকলে তো আপনি আর পরীক্ষায়
ভালো করতে পারবেন না। আপনাদের টার্গেট থাকা উচিত যে যেহেতু সময় আছে, যে প্রাইমারি সার্কুলার হওয়ার আগে আপনারা আপনাদের পড়া প্র্যাকটিস সব শেষ করেন। আর পরীক্ষার 2-3 মাস আগে থেকে আপনারা নিয়মিত শুধু মডেল টেস্ট প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এই যে আপনাদের প্রাইমারি ব্যাচের মধ্যে না কিছু মানুষ আছে, যেমন কালকেও আমাকে একজন নক দিয়েছিল যে ভাইয়া আমাকে একজন পরামর্শ দিয়েছে শুধু জব সলিউশন মুখস্থ করতে আর এক্সপ্লেনেশনগুলো পড়তে, এইটা পড়লে নাকি প্রাইমারি হয়ে যাবে। বিশ্বাস করেন, আপনি শুধু জব সলিউশন পড়ে কাজ হবে না, কিন্তু আপনি এই বেসিকগুলো জেনে এরপর আপনি জব সলিউশন পড়তে যান, দেখবেন আপনার কাছে সহজ লাগতেছে, আপনি বুঝতেছেন ক্লাসে পড়ছিলাম বা এটা পড়ি নাই, এটা পারি বা এটা পারি না, হ্যাঁ এটা এরকম পড়ছিলাম কিন্তু এটা এরকম আসছে, আপনি ধরতে পারবেন। আর আপনার মাথায় কিচ্ছু নাই, আপনি শুধু জব সলিউশন পড়তেছেন, আপনি কয়টা মনে রাখবেন? এত সহজ? এত সহজ না। এই জন্য আগে এগুলো শেষ করেন, করে জব সলিউশন ধরে তখন প্র্যাকটিস করবেন, দেখবেন মানে সব কিছু গোছানো হয়ে যাচ্ছে। আসতেছে আপু, এবার দিয়ে করা যাবে কিনা দেখাচ্ছি। ওকে, আশা করি এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন নাই। এরপর আসেন যে কিছু কিছু সেন্টেন্সে আমরা দেখব যে অন্য অ্যাডভার্ব দিয়ে রাখছে, অন্য অ্যাডভার্ব দিয়েও আমরা দেখি যে সেন্টেন্সগুলো দিয়ে দেয় অনেক সময়। যেমন বললো যে ইউ ইউ শুড অলওয়েজ বি পাংচুয়াল, যে তোমার সবসময় পাংচুয়াল হওয়া উচিত। পাংচুয়াল মানে কি? যে সময়ানুবর্তী, যে সব কিছু সময় মতো করে। তাহলে ইউ শুড অলওয়েজ বি পাংচুয়াল। এই সেন্টেন্স আমরা দেখছি অলওয়েজ একটা কি আছে, অলওয়েজ একটা অ্যাডভার্ব আছে। তো আমরা ইউ উঠে যাবে, শুড উঠে যাবে, তাহলে আমাদের ইম্পারেটিভ বাক্য কি হবে? অলওয়েজ বি পাংচুয়াল। সবসময় কি হবে? পাংচুয়াল হবে, অলওয়েজ বি পাংচুয়াল হবে। এই যে অ্যাডভার্ব দিয়ে বাক্যটা শুরু হচ্ছে, অ্যাডভার্ব দিয়ে শুরু হচ্ছে, বাকিটা হয়ে গেল। তো এইভাবে আপনি দেখবেন যে অ্যাডভার্ব দিয়েও কিছু বাক্য হয়। তো ইউ দিয়ে এর বাইরে কোনো প্রশ্ন হবে না। এই যে কটা বললাম, এই কটা জিনিস খেয়াল করলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। আমার একটা লাস্ট এক্সাম্পল, এটা এখানে না, এটা আমি উপরের দিকে দিই। একটা এক্সাম্পল দেখেন, অনেকে আবার শেষে কনফিউজড হয়ে যাবে যে ভাই এইটা কিভাবে করব। যেমন বললো যে ইউ আর ডুইং রাইট, যে তুমি সঠিকটা করছো। ইউ আর ডুইং রাইট, তুমি সঠিকটা করছো। ইম্পারেটিভ করব, আমি জানি ইউ উঠে যাবে আর অক্সিলারি ভার্ব উঠে যাবে, আইএনজি উঠে যাবে, তাহলে কি থাকছে? ডু রাইট, সঠিকভাবে করো, ডু রাইট, হ্যাঁ ঠিকভাবে করো। তো এইভাবে আইএনজি যদি কোনো সেন্টেন্সে দিয়ে দেয়, সেই আইএনজিটাও কিন্তু বাদ হয়ে যাবে। আইএনজিটা আমাদেরকে বাক্য থেকে বাদ দিয়ে দিতে হবে। ওকে, ঠিক আছে। রীতি আপু, পাবো আশা করি আপনাকে লাইভ ক্লাসে এখন থেকে কিছুদিন, হয়তো বা 11টার দিকে ক্লাসগুলি হবে আমাদের। আচ্ছা, প্র্যাকটিস করতেছেন, আচ্ছা ঠিক আছে। জি, পরীক্ষা হবে সাদিয়া আপু, পরীক্ষা হবে ইনশাল্লাহ। আমি আসলে আমার বইটা নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, অনেক কিছুই করতে পারি নাই। তবে তবুও যদি রিয়াজ স্যার যদি পরীক্ষা নিত, হয়তো পরীক্ষাগুলো নেওয়া হয়ে যেত, কিন্তু যে কারণেই হোক হয়নি। হবে ইনশাল্লাহ, আপনাদের পরীক্ষা একদম রুটিন দিয়ে পরীক্ষা নেওয়া হবে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হলে আমরা চলে যাই এবার যে বাক্যগুলোতে ইউ থাকবে না। ইউ না থাকলে কি করব? সহজ কথা ভাই, ইউ না থাকলে কোনো সেন্টেন্সে যখন দেখবেন ইউ নাই, ইউ না থাকলে আমাদের প্রথম কাজ কি? ইউ না থাকলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে একটা লেট নিতে হবে। খেয়াল করুন, লেট নিতে হবে। ইউ না থাকলে লেট লাগবেই লাগবে, এবং লেট কিন্তু একটা ভার্ব, খেয়াল রাখেন, লেট কিন্তু আলাদা কোনো জিনিস না। লেট মানে দাও, লেট একটা ভার্ব, মনে রাখতে হবে। এই লেট দিয়ে আমরা বাক্যটা কিভাবে করব? আমাকে একটা সেন্টেন্স দেবে এরকমের যে উই শুড ওয়াক ইন দ্য মর্নিং, আমাদের সকালবেলা হাঁটা উচিত। উই শুড ওয়াক ইন দ্য মর্নিং। এখন
লেট দিয়ে যখন কোনো সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ করব তখন কি কি বিষয় মাথায় রাখবো? প্রথম কথা হচ্ছে আমাদের তো লেট লাগবে। লেট ছাড়া আগের মতো সেম কাজগুলো করতে হবে। আগে যেরকম আমরা কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেই অক্সিলিয়ারি ভার্ব কি হতো? উঠে যেত, অক্সিলিয়ারি ভার্ব উঠে যাবে, অক্সিলিয়ারি ভার্ব উঠে যাবে। তারপর হচ্ছে ভার্বের সাথে যদি কোনো এস বা ইএস থাকে সেই এস বা ইএস উঠে যাবে। এস বা ইএস আছে, এস বা ইএসটা সুন্দর করে বাক্য থেকে আমরা বাদ দিয়ে দিব। তারপর সেন্টেন্সে যদি দেখি ভার্বের সাথে আইএনজি আছে, উঠে যাবে। হুম। তারপর সেন্টেন্সের মধ্যে যেই ভার্বই থাকুক, সেটি ভার্ব 1 হোক, ভার্ব 2 হোক বা ভার্ব 3 হোক, যেটি হোক সেটিকে আগের মতো আমরা কি করব? বেস ফর্ম করে ফেলবো। বেস ফর্ম, বেস ফর্ম করে ফেলবো। তাহলে বাক্যটা আমাদের ইম্পারেটিভ হবে। যেমন এই বাক্যটা দেখেন, এটাকে কিভাবে চেঞ্জ করতে পারি। প্রথমে আমি যখন দেখলাম যে ভাই এখানে ইউ নাই, যখন ইউ নাই আমি জানি যে ইউ না থাকলে আমাকে লেট লিখতে হবে, লিখলাম লেট। লেট লেখার পর যেটি করতে হয়, এখানে যেই সাবজেক্ট থাকবে এই সাবজেক্টটিকে লেটের পরে অবজেক্ট বানিয়ে ফেলতে হবে। উই থেকে হবে কি? আস। উই থেকে হয় আস। এখানে যদি হি থাকে তাহলে হয়ে যাবে হিম, যদি শি থাকে হয়ে যাবে হার। অর্থাৎ সাবজেক্টে যা থাকবে তার অবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। কেন বসাইতে হবে? কারণ আমরা তো বলেছি যে লেট একটা ভার্ব, ভার্বের পরে অবজেক্ট বসে। ভার্বের পরে যদি কোনো প্রোনাউন লিখতে চাই সেই প্রোনাউনটা অবজেক্টিভ ফর্ম হবে, এই জন্য উই থেকে হয়ে গেল আস। অক্সিলিয়ারি ভার্ব উঠে যাবে, ভার্বের বেস ফর্ম বসবে, ওয়াকের বেস ফর্ম হচ্ছে ওয়াক, লেট আস ওয়াক। আর পরে যা আছে বসাই দেব, ইন দ্য মর্নিং। ঠিক আছে? লেটস ওয়াক ইন দ্য মর্নিং, যে চলো সকালে হাঁটি, চলো সকালে হাঁটি, ব্যাস হয়ে গেল। তাহলে যেখানে ইউ নাই, লেট, লেট আস ওয়াক ইন দ্য মর্নিং। এরপর দেখেন, হি ওয়াজ স্লিপিং দেয়ার, সে সেখানে ঘুমাচ্ছিল। আমি এখন ইম্পারেটিভ করব। ইম্পারেটিভ করতে গেলে প্রথমে লেট লিখতে হবে, হি থেকে হিম হয়ে যাবে, ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব বাদ দিয়ে দিব, স্লিপের আইএনজি উঠে যাবে, স্লিপের বেস ফর্ম হচ্ছে স্লিপ। লেট হিম স্লিপ দেয়ার, তাকে সেখানে ঘুমাতে দাও, তাকে সেখানে ঘুমাতে দাও। আসলে বাক্যটার সামনে এটিকে আমরা ইম্পারেটিভ এই জন্য বলছি কারণ এটার আগে সাবজেক্ট ইউ একটা লুকিয়ে আছে। ইউ লেট হিম, তুমি তাকে দাও স্লিপ দেয়ার, সেখানে ঘুমাতে, তুমি তাকে সেখানে ঘুমাতে দাও। বাক্যটা হচ্ছে এইটা, ইউ লেট হিম স্লিপ দেয়ার। সাবজেক্ট ইউ আছে, এখানেও লেটের সামনে ইউ আছে, কিন্তু ইউটা লিখবো না। কেন? ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ লেখা যায় না। ইম্পারেটিভ বাক্য মানে আমার সামনে যে আছে তার সাথে কথা বলতেছি, এখানে ইউ বলার প্রয়োজন নেই। ইউ দিলে বাক্যটা, এই ইউ যদি বাক্যটা দিতাম আপনি কিন্তু এরকম বাক্য পাবেন, এরকম বাক্য পাবেন, হি লেট মি ডু দ্যাট, সে আমাকে ওইটি করতে দিয়েছিল। হি লেট মি ডু দ্যাট, সে আমাকে ওইটি করতে দিয়েছিল। এই যে লেটের আগে এখন সাবজেক্ট দিয়েছে না, এখন দেখেন এখানে কিন্তু ইউ লেখে নাই, ইউ কিন্তু লেখে নাই, অন্য সাবজেক্ট দিয়েছে। লেটের সামনে দেখেন, লেটের পরেরটুকু কিন্তু সব ঠিক আছে, লেট, অবজেক্ট, ভার্ব, বাকি সব ঠিক আছে, কিন্তু সাবজেক্ট একটা আলাদা দিয়েছে না। যখন দেখবেন অন্য সাবজেক্ট আছে তখন এই বাক্যটা কিন্তু অ্যাসার্টিভ হয়ে যাবে। ইম্পারেটিভ হওয়ার শর্ত হচ্ছে লেট ভার্ব হিসেবে কাজ করবে, আগে কোনো সাবজেক্ট থাকবে না, তাহলে সেটা কি হবে? ইম্পারেটিভ হবে। এইটি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব আছে, অ্যাসার্টিভ। দেখছেন অনেক এক জিনিস থেকে আরেক জিনিস বানিয়ে ফেলবে। এখন আমি ধরতে না পারলে ভুল করে আসবো। এখন বাক্যটা যদি নেগেটিভ হয়, যদি দিকে সেন্টেন্সে নট আছে, তাহলে কি করব? দেখেন সেন্টেন্সে নট থাকলে আমাদেরকে লেট নট লিখতে হবে। যদি দেখেন সেন্টেন্সে নট আছে, লেট নট লিখতে হবে। যদি সেন্টেন্সে নেভার থাকে, দেখেন যদি যে নেভার আছে তাহলে লেট নেভার লিখতে হবে। নট থাকলে লেট নট লিখবো, নেভার থাকলে লেট নেভার লিখবো। রানা does not study, আচ্ছা স্টাডি দিয়ে দিলে বাক্যটা ভালো হবে না। রানা ডাজ নট ওয়ার্ক ফর
দেম, রানা তাদের জন্য কাজ করে না। হ্যাঁ, রানা ডাজ নট ওয়ার্ক ফর দেম, রানা তাদের জন্য কাজ করে না। আমি দেখতে পাচ্ছি প্রথমে এই রানা আছে, ইম্পারেটিভ যেহেতু করতে হবে, তার মানে আমি শিওর আমাকে লেট লিখতে হবে, ইউ নাই, লেট লিখতে হবে। এখন আমি দেখলাম সেন্টেন্সের মধ্যে ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ডাজ অক্সিলারি ভার্ব, আর সেন্টেন্সে নট আছে, তাহলে লেট নট আমাকে লিখতে হবে, যেহেতু নট আছে লেট নট হবে, তো লিখলাম লেট নট। এইবার রানাকে আমাকে অবজেক্ট করতে হবে, তাহলে রানার অবজেক্ট হচ্ছে রানা, লেট নট রানা। ডাস অক্সিলারি ভার্ব উঠে যাবে, নট তো নিয়ে আসছি, পরে বেস ফর্ম দিব, ওয়ার্ক ফর দ্যাম, লেট নট রানা ওয়ার্ক ফর দ্যাম, রানাকে তাদের জন্য কাজ করতে দিও না, রানা যেন তাদের জন্য কাজ না করে, আমাদের জন্য করো, এরকম আর কি। লেট নট রানা ওয়ার্ক ফর দ্যাম, লেট নট অবজেক্ট বেস ফর্ম দিয়ে বাকিটা লিখে ফেলেছি। তো এইভাবে যখনই সেন্টেন্সে আপনি কি দিবেন, লেট নট দিবেন, খেয়াল করে দিতে হবে। কি খেয়াল করতে হবে, ভয়েস চেঞ্জিং একটা কথা বলছিলাম লেটের ক্ষেত্রে, মনে করে দেখেন, বলছিলাম যদি আমাদের অবজেক্টটা যদি নাউন হয় তাহলে নটটা নাউনের আগেই হবে। বলছিলাম যে নাউন আমরা আগে পড়ি, এজন্য নাউনের আগে নট, আর প্রনাউন আমরা পরে পড়ি, এজন্য প্রনাউনের পরে নট। নাউনের আগে নট, প্রনাউনের পরে নট, ঠিক আছে? তো এখানে যেহেতু রানা আছে না, যে নটটা আগে দিয়েছে ভাইয়া, কিন্তু এখানে যদি রানা না দিয়ে যদি হি দিত, হি, তাহলে আমি কিন্তু আনসার লিখতাম লেট হিম নট, নটটা তখন পরে চলে যেত, লেট হিম নট ওয়ার্ক ফর দ্যাম, তখন কিন্তু কি করতাম, পরে লিখতাম। তাহলে প্রনাউন আছে নাকি নাউন আছে, নট এবং নেভার ব্যবহার করার সময় লেটের ক্ষেত্রে আমাদেরকে দেখা নিতে হবে যে কি আছে, প্রনাউন আছে নাকি নাউন আছে। প্রনাউন থাকলে পরে লিখব, আর নাউন থাকলে আগে লিখব। এই ভুলটা কিন্তু করা যাবে না, এই ভুলটা করলে কিন্তু আপনাকে মার্ক কেটে দেবে। যে ওটা অ্যাসার্টিভ ছিল, সাবজেক্ট ভার্ব থাকলে অ্যাসার্টিভ হবে। আচ্ছা, এরপর দেখেন তাহলে এই বাক্যটা এখানে একটু লিখে রাখি, যেন পরে অনেকদিন পরে যদি রিভিশন দেন তখন যেন একটু মনে পড়ে যায় যে ক্লাসে তো ভাইয়া এটা বলছিল। হ্যাঁ, তখন এটা হয়ে যাবে কি, লেট হিম নট, নটটা পরে চলে যাবে, ওয়ার্ক ফর দেম, ব্যাস। আচ্ছা, এটা হয়ে গেল। এবার নেভারের বিষয়টাতে আসি। নেভার, নেভারের একটা বাক্য দেখেন যে হি নেভার, হি নেভার ওয়েটস ফর আস, সে কখনোই আমাদের জন্য অপেক্ষা করে না। হি নেভার ওয়েটস ফর আস, সে কখনোই আমাদের জন্য অপেক্ষা করে না। তাহলে এখানে আপনি দেখেন যে হি আছে, নেভার আছে, তো যখন নেভার আছে তাহলে প্রথমেই আমার মানে মাথায় আসবে যে লেট নেভার লিখতে হবে, লেট নেভার। এবার হি আছে, হিটাকে আমাকে অবজেক্ট করে দিয়ে লিখতে হবে লেট নেভার হিম ওয়েট ফর আস। এই যে লিখলাম, এখন আমাকে এই যে নেভার নট লিখছি, আমাকে অবশ্যই দেখতে হবে যে নেভারের মানে জায়গাটা ঠিক আছে কিনা। প্রনাউন আছে, প্রনাউন হলে তো আগে লেখা যাবে না, প্রনাউন থাকলে পরে লিখতে হয়, কারণ এই নেভারের মধ্যে নট আছে, এই জন্য এটাকে পরে দিয়ে দেবো। লেট হিম নেভার ওয়েট ফর আস, ওয়েট ফর আস। এখানে লেট লিখেছি, হি থেকে হিম লিখেছি, নেভার আসছে। আর যখন সেন্টেন্সে লেট লিখবো, ভিতরের ভার্বটা কি হয় ভাইয়া, বেস ফর্ম হয়, এই জন্য অ্যাসটা তুলে দিয়েছি। তাহলে লেট হিম নেভার ওয়েট ফর আস, ঠিক আছে? লেট হিম নেভার ওয়েট ফর আস। এখন এক আপু প্রশ্ন করেছিল না যে নেভার থাকলে এভার দিয়ে করা যাবে কিনা। হ্যাঁ, এই বাক্যটা আমরা এভার দিয়েও লিখতে পারি। বাক্যটা লেখা যাবে যে লেট হিম নট এভার ওয়েট ফর আস, তাকে আমাদের জন্য আর অপেক্ষা মানে করতে বইল না, তার অপেক্ষা করার দরকার নাই, ঠিক আছে? আমরা যে মানে আমরা নিজেরাই করতে পারি। তাহলে লেট হিম নট এভার ওয়েট ফর আস, যখন সেন্টেন্সে দেখবেন নেভার আছে, সেটাকে আমি নট এভার মানে নেভার, এই নট মানে এন মানে নট, আর এভার মানে এভার, নট এভার এরকম ভাগ করেও বাক্যটা লিখতে পারি। একই কথা, এইভাবে অপশনে থাকতে পারে, এইভাবে অপশনে থাকতে পারে, দুইটাই কারেক্ট, সেম কথা যেভাবে লেখে। তাহলে পরীক্ষায় খেয়াল রাখতে হবে যে দুইভাবে হয়। অনেক সময় দেখা যাবে যে অপশনে এইভাবে থাকার কথা কিন্তু না, এইভাবে দিয়েছে, তখন আবার ভাববেন না যে বাক্যটা ভুল আছে, এটা ভাবা যাবে না। আশা করব কোনো কনফিউশন নাই।
ঠিক আছে, আমরা ক্লিয়ার তো? তাহলে ইম্পারেটিভ শেষ করে দিচ্ছি, ইম্পারেটিভে আর কিছু নাই। আপনারা যদি বুঝে থাকেন এই বাক্যটা ইম্পারেটিভ কি হবে, একটু আনসার লেখেন তো। এই বাক্যটা ইম্পারেটিভ কি হবে বলেন? এটা ইন্টারোগেটিভ আছে, ইন্টারোগেটিভ থেকে ইম্পারেটিভ করতে দিতে পারে। একই নিয়ম, একই সিস্টেম, একই জিনিস। আনসার কি হবে বলেন? উড ইউ প্লিজ টেল মি দ্য স্টোরি। আরেকটা হচ্ছে ইউ আর সলভিং দ্য ম্যাথ। You have never visited the place. He will have collected the books. এই কয়েকটা বাক্য আমরা করে ফেলি। চারটা দেখেন পারেন কিনা, চারটা করতে পারলে মানে শেষ। এরপর আমরা পড়বো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি পড়ে ফেলবো। আজকে দুইটা টপিক শেষ করে ফেলি। দেখেন অনেকের হয়ে যাচ্ছে, আমি একটু লিখে দিই। প্রথমটার আনসার লিখতে হবে যে প্লিজ প্লিজ টেল মি দ্য স্টোরি। আমাকে দয়া করে গল্পটা বলো। যেহেতু প্লিজ ছিল, প্লিজটা রেখে দিয়েছি। না বুঝলে বলেন, আমি আর ব্যাখ্যা করলাম না, না বুঝলে ব্যাখ্যা করব। ইউ আর সলভিং দ্য ম্যাথ, আমরা লিখব কি সলভ দ্য ম্যাথ। এখানে লিখতে হবে কি ইউ হ্যাভ নেভার ভিজিটেড দ্য প্লেস, তাহলে আমাদের লিখতে হবে নেভার নেভার ভিজিট দ্য প্লেস, নেভার ভিজিট দ্য প্লেস। এখানে হি আছে এই প্রথম একটা, যে এখানে ইউ নাই, তাহলে ইউ না থাকলে লেট, লেট হিম কালেক্ট দ্য বুকস, লেট হিম কালেক্ট দ্য বুকস। দেখেন তো বুঝতে পেরেছেন কিনা। আশা করি কারো কোনো কনফিউশন নাই। ঠিক আছে, তাহলে আমি এক্সক্লেমেটরিতে চলে যাই। আমি কিন্তু স্ট্রাকচার মুখস্থ করে নাই, কেমনে কি করতে হবে শুধু বুঝিয়ে দিয়েছি। আমি যেহেতু স্ট্রাকচার মুখস্থ করে না ভাইয়া, এই জন্য আমার ক্লাস শেষে আপনাদের হোমওয়ার্ক করা বা প্র্যাকটিস করা এটা হচ্ছে একেবারেই আবশ্যক। হ্যাঁ, যদি এটা না করেন আপনি কখনো আমার ক্লাসের উপকারিতা ফিল করবেন না। হ্যাঁ, ক্লাস করবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন সব পারতেছেন। দেখেন আমরা এখন পড়বো যে অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লেমেটরি করতে হয়। আচ্ছা একটু বোঝেন ভালো করে, আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি পড়বো। আচ্ছা, এই যে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি পড়বো, আমরা ইতিমধ্যে কিন্তু দেখে আসছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্যটা কি। অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য সাবজেক্ট ভার্ব থাকে, একটু খেয়াল করেন। অ্যাসার্টিভে থাকে সাবজেক্ট, এরপর থাকে ভার্ব, এরপর অবজেক্ট থাকতে পারে, এরপরে কমপ্লিমেন্ট থাকতে পারে,
কমপ্লিমেন্ট থাকতে পারে, এরপর হচ্ছে আমরা এক্সটেনশন দেখি থাকতে, অনেক কিছু থাকে। আমি জিনিসটাকে সহজ করার জন্য আমি কমপ্লিমেন্ট বলছি না, আমরা ভাববো যে ভার্বের পরে যা আছে সেটাই অবজেক্ট। আমরা সহজ করার জন্য এবার ধরে নিই, এতে করে আমাদের কোনো অসুবিধা হবে না। একটু দেখেন, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় আপনাকে সবার প্রথমে একটু খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে? আপনি সাবজেক্ট ভার্ব দেখে তো চিনবেন, জীবনে এত সেন্টেন্স পড়েছেন, সাবজেক্ট ভার্ব এতক্ষণে আপনার চিনে ফেলার কথা। যারা এই আজকে 48তম ক্লাস চলে, যারা এই 48টা ক্লাস ঠিক মতো করেছেন, তাদের সাবজেক্ট ভার্ব চিনতে আমার আশা করি কোনো অসুবিধা নাই, সে চিনবেন। এখন এই যে অবজেক্ট আছে না, আপনাকে প্রথমে এই অবজেক্টের দিকে তাকাইতে হবে। এটা অবজেক্ট হোক আর কমপ্লিমেন্ট হোক, যাই হোক, দেখতে হবে। আপনি দেখবেন যে এখানে আর্টিকেল এই জায়গাতে আর্টিকেল এ অথবা এন আছে কিনা। যদি আর্টিকেল এ অথবা এন থাকে তাহলে আমরা হোয়াট দিয়ে বাক্যটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে চেঞ্জ করব, হোয়াট দিব। যদি এ এন থাকে হোয়াট দিব। আর যদি দেখি যে না, এই অবজেক্টের জায়গায় কোনো আর্টিকেল নাই, ওখানে অ্যাডভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, কিন্তু কোনো আর্টিকেল নাই, আপনি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব না চিনলেও যে ওখানে কোনো আর্টিকেল নাই, শুধু এতটুকু চিনলেই হবে যে কোনো আর্টিকেল নাই। আর্টিকেল না থাকলে ভাইয়া আমরা হাউ দিয়ে সেই বাক্যটাকে কি করব, এক্সক্লেমেটরি সেন্টেন্সে চেঞ্জ করব। আর্টিকেল থাকলে হোয়াট, আর্টিকেল না থাকলে হাউ। আর্টিকেল থাকলে হোয়াট, আর্টিকেল না থাকলে হাউ, শুধু এই দুইটা বিষয়। আর্টিকেল থাকলে হোয়াট, আর্টিকেল না থাকলে হাউ, এই দুইটা বিষয় শুধু ডিসিশন নিব, আর বাকি সব হয়ে যাবে, অটো হয়ে যাবে। দেখেন কিভাবে। তাহলে কি লিখলাম, যে অবজেক্টে আর্টিকেল থাকলে, আর্টিকেল থাকলে হচ্ছে আমরা লিখব কি, হোয়াট দিয়ে করব বাক্যটা। আর না থাকলে কি দিয়ে করব, হাউ দিয়ে করব। এখন কিভাবে করব এই বিষয়টা একটু দেখেন। প্রথম কথা হলো যে ধরেন একটা বাক্য আমাকে দিয়েছে, এরকমের যে ইট ইজ সো সুইট, এটি অনেক মিষ্টি, ইট ইজ সো সুইট। হ্যাঁ, তো সেন্টেন্সের মধ্যে দেখলাম সাবজেক্ট ভার্ব আছে, এখানে ইট এবং ইজ হচ্ছে সাবজেক্ট ভার্ব, সুইট একটা অ্যাডজেক্টিভ, সুইট মানে মিষ্টি, আর সো হচ্ছে একটা অ্যাডভার্ব। তো এখানে আমি দেখলাম যে অ্যাডভার্ব আর হচ্ছে অ্যাডজেক্টিভ আছে। আপনি মনে রাখবেন যে যখনই দেখবেন যে কোনো আর্টিকেল নাই, এখানে কোনো আর্টিকেল নাই, তখন আপনাকে শুরুতে হাউ লিখতে হবে। হাউ এর পরে সেন্টেন্সে যেই অ্যাডজেক্টিভটা থাকবে আপনাকে সেই অ্যাডজেক্টিভটা লিখতে হবে। তারপর সাবজেক্ট এবং হচ্ছে ভার্ব লিখে দিবেন, সবশেষে কি দিবেন, একটা এক্সক্লেমেশন মার্ক দিবেন। তাহলে আপনার বাক্যটা কি হয়ে যাবে, আপনার এক্সক্লেমেটরি হয়ে যাবে। তবে এখানে একটা শর্ত আছে, শর্তটা হলো যে সেন্টেন্সের মধ্যে যদি আপনি দেখেন ভেরি আছে, মস্ট আছে, কোয়াইট আছে, সো আছে, হ্যাঁ, তারপরে গ্রেট আছে, এই জিনিসগুলো যদি সেন্টেন্সে থাকে এগুলো আসলে উঠে যায়, এগুলোকে সেন্টেন্সে রাখা যায় না, উঠে যায়। ঠিক আছে, এগুলো উঠে যায়। কেন উঠে যায় কেন আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। এগুলো আপনাকে উঠিয়ে দিতে হবে। তো এই বাক্যটাকে যদি আমি এখন চেঞ্জ করি, আপনি দেখেন যে ইট ইজ সো সুইট, আমি যদি এটাকে এখন ইম্পারেটিভ বানাই, প্রথমে আমার হাউ বসবে। আমি দেখলাম যে আমার এখানে একটা অ্যাডভার্ব আছে সো এইটা কেন আছে এখানে, ইট ইজ সো সুইট, এটা খুবই মিষ্টি, যে খুবই কথাটা বলার জন্য সো নিয়ে আসছি। বাট এক্সক্লেমেটরি সেন্টেন্সে তো আমি এক্সট্রা আবেগ প্রকাশ করি, কি মিষ্টি, আমি যখন এইভাবে বলবো এতে বোঝা যাবে যে এটা অনেক মিষ্টি। তো ওখানে কি খুব মিষ্টি, এই খুব আর বলার দরকার নেই, ওই কি এর মধ্যে ওই কি চলে আসছে। ঠিক আছে, এই জন্য কি এর মধ্যে যে খুব কথাটা চলে আসবে, এই জন্য আর আমাকে সো লেখার দরকার নেই, সো আমাকে বাদ দিয়ে দিতে হবে। এই জন্য হাউ সুইট ইট ইজ, এটি কি মিষ্টি, হাউ সুইট ইট ইজ। তো এইভাবে আপনি হাউ লিখবেন, আর্টিকেল না থাকলে অ্যাডজেক্টিভটা লিখে ফেলবেন। প্রথমে যেই মানে এখানে অ্যাডভার্বটা থাকবে শুধু একটা বাদ দিতে হবে, একটা। হ্যাঁ, সো আছে, সো বাদ দিয়ে দিলাম একটা।
তারপরে সাবজেক্ট ভার্ব লিখে এক্সক্লেমেশন মার্ক দিয়ে দিবেন, বাক্যটা আপনার হয়ে গেল। আপনি সেম কাজ করবেন হোয়াটের ক্ষেত্রে। হোয়াটের ক্ষেত্রে হচ্ছে এমন যে হি ওয়াজ আ গ্রেট পয়েট, তিনি একজন অনেক মহান কবি, বড় কবি, হ্যাঁ, গ্রেট পয়েট। এখন আমাকে বললো কি যে এটাকে তুমি এক্সক্লেমেটরি বানাও। ভাই এক্সক্লেমেটরি যে বানাবো, প্রথমেই দেখেন সাবজেক্ট আর ভার্ব, আর এটা হচ্ছে আমার অবজেক্ট এ গ্রেট পয়েট। এখন এই গ্রেট পয়েন্টের এখানে আর্টিকেল আছে, তো যদি দেখি আর্টিকেল থাকে আছে, তাহলে শুরুতে আমাকে কি লিখতে হবে? শুরুতে আমাকে লিখতে হবে হোয়াট। তাহলে হোয়াট আ পয়েট, হোয়াট আ পয়েট লিখবো। কেন হোয়াট আ পয়েট লিখলাম? গ্রেড কোথায় গেল? ওই যে ভাইয়া গ্রেড থাকলে উঠে যায়, গ্রেড লেখা যাবে না। গ্রেড দিয়ে যেই ইমোশনটা বা যেই তথ্যটা প্রকাশ করছিল, আমার এই হোয়াটই সেই অর্থটা প্রকাশ করে দিচ্ছে। এই জন্য আমার ওখানে আর গ্রেড লেখার দরকার নেই। হোয়াট এ পয়েট, শেষে কি লিখবো? হি ইজ, হি ওয়াজ। ব্যাস হয়ে গেল, হোয়াট আ পয়েট হি ওয়াজ। ক্লিয়ার তো? যদি বুঝে থাকেন তাহলে এটার আনসার করেন তো আপনারা। ইট ইজ আ ভেরি নাইস বার্ড, এর আনসার আপনারা লিখেন। পারবো না এটা আমরা? পারার কথা তো। আপনাদের গ্রুপ থেকে আমরা কতজনের চাকরি আশা করতে পারি বলেন তো? রিয়াদ রিয়াদ স্যারের ক্লাসে দেখলাম যে ক্লাসে ওই ৮-১০ জনই থাকে, হয়তো পরে লাইভ হয়তো পরবর্তীতে রেকর্ড দেখে অনেকেই। সিরিয়াস পুরো কতজন আছে? কোর্সে কিন্তু শুধু স্টুডেন্টরা ভর্তি হয়, কোর্স কিন্তু শেষ করতে পারে না। হ্যাঁ, সেই ধৈর্য ক্ষমতা এখন মানুষের নাই ভাই, সত্যিই নাই। বাহ, সবাই তো পারছেন দেখা যায়, ছোটবেলার পড়া তাই না? স্কুলে তো আগে এগুলো পড়েছিলেন, আজকে যেভাবে শিখলেন আগে কি এইভাবে শিখেছিলেন? আগে হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, ঠিক আছে। আচ্ছা, এইবার কয়েকটা একটু এক্সেপশন, কয়েকটা সেন্টেন্স আমি একটু দেখাই দিই, এগুলো মাঝে মধ্যে চলে আসে। একটা হচ্ছে হাউ আর্নেস্টলি, আচ্ছা এখানে আছে আই আর্নেস্টলি ডিজায়ার টু সি হিম ওয়ান্স, আমি একবার তাকে দেখতে চাই, কি আগ্রহ নিয়ে আমি বসে আছি, আমি একবার তাকে দেখতে চাই। বাক্যটি মিনিং হচ্ছে আই আর্নেস্টলি ডিজায়ার টু সি আর ওয়ান্স, যে আমি তাকে একবার দেখার দেখার কি করছি, প্রচন্ড আকাঙ্ক্ষা, প্রচন্ড ইচ্ছা পোষণ করছি। এই বাক্যটাকে যদি আমাকে আপনার এক্সক্লেমেটরি করতে বলে, আমি কিভাবে করব? ওই যে আগে যে পড়ে আসছি না, যে সাবজেক্ট ভার্ব থাকে, শেষে অবজেক্ট থাকে, অনেক বড় বাক্য, বোঝা যায় না। তো এই বাক্যগুলোতে আসলে যেটা করতে হয়, এগুলো এক্সেপশন। প্রথমে হাউ, আর তারপর হচ্ছে ওই অ্যাডভার্বটা নিয়ে আসবেন, হাউ আর্নেস্টলি, হাউ আর্নেস্টলি, আর বাকি সব ঠিক থাকবে। হাউ আর্নেস্টলি আই ডিজায়ার টু সি হিম ওয়ান্স, ঠিক আছে? হাউ আর্নেস্টলি আই ডিজায়ার টু সি হিম ওয়ান্স, জাস্ট ওই অ্যাডভার্বটাকে সামনে নিয়ে আসবেন। আরেকটা বাক্য আছে এমন যে দ্য সান শন, দ্য সান শন ভেরি হটলি ওভার আওয়ার হেড, যে সূর্য কি উত্তপ্তভাবে মাথার উপর থেকে কিরণ দিয়েছিল বা আলো দিয়েছিল, মোট কথা প্রচন্ড রোদ ছিল।
এই বাক্যটাকে আমরা যখন এক্সক্লেমেটরি করে লিখবো, হাউ হটলি দ্য সান শন ওভার আওয়ার হেড, না বললে ওভার হেডও বলা যায়, শুধু আওয়ারটা আমরা আওয়ারটা এখান থেকে বাদ দিয়ে দিই, বাক্যটা পড়তে সুন্দর লাগবে, দিলে সমস্যা নেই। হ্যাঁ, হাউ হটলি দ্য সান শন ওভার হেড, ঠিক আছে। সূর্য তো মাথার উপরে থাকবে, কোনো মাথা নিচে আসার কথা না। হ্যাঁ, আরেকটা বাক্য হচ্ছে টাইম গোজ ভেরি ফাস্ট, সময় খুব দ্রুত চলে যায়। এটাকে লিখবো হাউ ফাস্ট টাইম গোজ, হাউ ফাস্ট টাইম গোজ। আবার কিছু কিছু জায়গাতে এই বাক্যটাকে আরো আবেগ দিয়ে মানুষ বলেছে, হাউ ফাস্ট টাইম ফ্লাইস। হ্যাঁ, কেউ কেউ বলেছে যে টাইম দৌড়ায় না ভাই, উড়ে উড়ে চলে, হাউ ফাস্ট টাইম ফ্লাইস। ঠিক আছে, এই দুইভাবে বাক্যটা বিভিন্ন বইতে আনসার হিসাবে আছে, এগুলোটা এক্সেপশন, একটু দেখে নেবেন। ঠিক আছে, একটু দেখে নেবেন। সালাউদ্দিন সবুজ ভাই, আপাতত 11টায় ক্লাস হয় সকালে। হ্যাঁ, 7টা 15তে আপাতত ক্লাস একটু বন্ধ রাখছি। এই যে আজকে 11টায় ক্লাস নিচ্ছে, আজকে মনে হচ্ছে যে মানে আমার মধ্যে অনেকদিন পরে একটু মানে প্রাণ ফিরে আসছে। হ্যাঁ, সকালবেলা ইদানিং শরীরটা একটু ভালো না, ঘুম ঘুম পেতেই থাকে, মানে মজা পাই না ক্লাস নিয়ে। ঠিক আছে, এই জন্য আপাতত 11টা থেকেই পড়াই কিছুদিন, যখন ভালো লাগবে, যদি মনে হয় যে আবার সকালে নেওয়া দরকার, তখন দেখা যাবে। আচ্ছা, আশা করি এই 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 প্রশ্নগুলো নিয়ে আপনাদের আর কোনো অসুবিধা নাই। আপনারা এই ধরনের প্রশ্ন আসলে আপনারা পারবেন। এখন চলেন আরেকটা জায়গাতে যাই। আপনাদের আমি হচ্ছে আনরিয়েল পাস্ট টেন্স পড়িয়েছিলাম, মনে পড়ে? সেই রাইট ফর্ম অফ ভার্বের সময় পড়েছিলাম আনরিয়েল পাস্ট টেন্স। একটু দেখেন আনরিয়েল পাস্ট টেন্সের কাহিনী। আনরিয়েল পাস্ট টেন্স গুলো হচ্ছে শুরুতে আই উইশ থাকে, আই উইশ অথবা আই ফেন্সি থাকে, আই উইশ অথবা আই ফেন্সি। কোনো সেন্টেন্সে যদি আই উইশ আই ফেন্সি থাকে, এদের পরিবর্তে না আমরা ইফ লিখতে পারি, ইফ লেখা যায়। এদের পরিবর্তে আমরা ওয়ার লিখতে পারি, এদের পরিবর্তে আমরা হ্যাড লিখতে পারি, এবং এদের পরিবর্তে আমরা উড দ্যাটও লিখতে পারি, উড দ্যাটও লিখতে পারি। তার মানে কোনো সেন্টেন্সে যদি আই উইশ আই ফেন্সি থাকে, আমাদের চারটা ওয়ে আছে এই বাক্যগুলোকে এক্সক্লেমেটরি করার। কখন কোনটা করব একটু বোঝেন ভালো করে। দেখেন, আমি শুরুতে একটা বাক্য লিখি। আনরিয়েল পাস্ট টেন্স আমরা পড়েছিলাম যে আই উইশ আই ওয়ার আ বার্ড, যে আমার ইচ্ছে হয় যদি আমি পাখি হতে পারতাম। আই উইশ আই ওয়ার এ বার্ড, এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন? সাবজেক্টের পরে ভার্ব আছে, সাবজেক্টের পরে ভার্ব থাকলে অ্যাসার্টিভ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এটিকে যদি আমি এক্সক্লেমেটরি করতে যাই, আই উইশের পরিবর্তে প্রথম কথা ইফ লেখা যাবে, ইফ আই ওয়ার আ বার্ড। এটি হচ্ছে আমাদের একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইফ আই ওয়ার এ বার্ড, যদি একটা পাখি হতাম, যদি একটা পাখি হতাম। আরেকটা হলো এই যে সেন্টেন্সে ওয়ার আছে, ওয়ার আছে না, আমি চাইলে এই যে ইফের জায়গাটা চেঞ্জ করে, এখানে যে ইফ আছে দেখেন, আমি এই ইফের জায়গাটা চেঞ্জ করে আমি ওয়ারটাকে কি করতে পারি, ইফের জায়গায় এনে লিখতে পারি। এইভাবে লিখলে কিন্তু আপনাকে মার্ক দিবে, ইফ দিয়ে লিখলে মার্ক দিবে। কিন্তু অপশনে তারা চালাকি করতে পারে, তারা কি করতে পারে, আপনার ইফ না লিখে লিখবে কি ওয়ার আই আ বার্ড। এখন অনেকে মনে করবে ভাইয়া ওয়ার সামনে দিলে তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। হ্যাঁ, ইন্টারোগেটিভ হইতো যদি আয়ের সাথে এখানে ওয়ার না বসতো, কারণ আয়ের সাথে ওয়ার বসছে বোঝায় এটা আনরিয়েল পাস্ট টেন্স। আর যদি এটা প্রশ্ন হইতো শেষে কোশ্চেন মার্ক দিত, কোশ্চেন মার্ক তো নাই, তার মানে এটা আসলে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এইভাবে ভিতরে ওয়ার থাকলে ইফের পরিবর্তে ওয়ার লেখা যাবে। নেক্সট হলো আই উইশ আই হ্যাড আ লট অফ মানি, যে আমার ইচ্ছে হয় যদি আমার অনেক টাকা থাকতো। তো আই উইশের জন্য ইফ লেখা যাবে, ইফ আই হ্যাড আ লট অফ মানি লেখা যাবে, কোনো সমস্যা নেই।
কিন্তু আবার দেখেন এখানে হ্যাড আছে, হ্যাড। এই হ্যাডটাকে কি করা যাবে, ইফের জায়গায় নেওয়া যাবে। তাহলে এই বাক্যের আনসারটা আমি এইভাবে লিখতে পারবো যে হ্যাড আই আ লট অফ মানি। আমার যদি অনেক টাকা থাকতো আমি এইভাবে লিখতে পারবো। দুইভাবে লেখা যাবে, যেভাবে আপনার পছন্দ। তাহলে আমরা কি কি শিখে গেলাম? ইফ কোথায় হবে, ওয়ার কোথায় হবে, হ্যাড কোথায় হবে শিখে গেলাম। এবার উড দ্যাট কখন হবে? উড দ্যাট, আই উইশ আই কুড ফ্লাই। আমার ইচ্ছে হয় যদি আমি উঠতে পারতাম। দেখেন আই উইশ থাকলে এটার উপর দিয়ে ইফ লেখা যাবে, ইফ আই কুড ফ্লাই, আমার কিন্তু উত্তর হয়ে যাবে। সব ক্ষেত্রে আপনি ইফ লিখতে পারবেন, প্রবলেম নাই। কিন্তু আমি যদি চাই যে এই বাক্যটা আমি ইফ দিয়ে লিখবো না, অন্য কোনো উপায়ে লিখব, ভিতরে যখন দেখবেন কুড আছে, কুড, একমাত্র কুড থাকলে উড দ্যাট লেখা যাবে। তখন আপনি যেহেতু ভিতরে কুড আছে, এইবার আপনি ইফ না লিখে চাইলে আপনি উড দ্যাট, ইফের পরিবর্তে উড দ্যাট লিখতে পারেন। উড দ্যাট আই কুড ফ্লাই। এখানে এই উড দ্যাট অর্থ যদি, একই অর্থ, ইফের যে অর্থ উড দ্যাটের একই অর্থ। তাহলে ভিতরে কুড থাকলে উড দ্যাট লেখা যাবে, কুড থাকলে উড দ্যাট লেখা যাবে। এই কয়েকটা পয়েন্ট যদি আপনারা খেয়াল রাখেন তাহলে ইনশাল্লাহ যেই বাক্যই আসুক না কেন আপনারা চেঞ্জ করতে পারবেন। এরপর দেখেন কোন সেন্টেন্সে যদি ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট থাকে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকলে আমরা হুররে লিখব। ইট ইজ এ ম্যাটার অফ সরো বা গ্রিফ থাকলে আমরা অ্যালাস লিখব। আরেকটা জিনিস মনে রাখতে পারেন যে ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট যদি কোনো বাক্যে থাকে, ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট, শেম মানে লজ্জা, লজ্জা থাকলে আমরা ফি ফি লিখব। ফি ফি, ফি ফি শব্দের অর্থ ছি ছি, ছি ছি। ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট, ছি ছি। তো এই ক্ষেত্রে আমরা ফি ফি লিখে সেই বাক্যগুলোকে আমরা কি করে ফেলবো, আমরা এক্সক্লেমেটরি করে ফেলবো। যেমন কয়েকটা এক্সাম্পল দেখেন। যেমন এখানে কি বলেছে যে এখানে বলছে যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন, যে এটি একটা আনন্দের বিষয় যে আমরা জিতেছি। তাহলে এই যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এই এতটুকুর পরিবর্তে লিখেছে হুররে, লিখে একটা এক্সক্লেমেশন মার্ক দিয়েছে, কারণ হুররে একটা ইন্টারজেকশন, ইন্টারজেকশনের পরে এক্সক্লেমেশন মার্ক হয়। হুররে উই হ্যাভ ওন হয়ে গেল। পরেরটা আছে যে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আছে, তাহলে এটার পরিবর্তে লিখব কি অ্যালাস, অ্যালাস মানে হাই হাই, অ্যালাস হি লস্ট হিজ টিথ, হি লস্ট হিজ টিথ। আর ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট যদি থাকে, ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট, এর জন্য লিখবো ফি ফি, ফি ফি লিখবো, আর ওই পাশে যা আছে দ্যাট পর্যন্ত তো উঠে যাবে, আর বাকি যা আছে লিখে দেবো ফি ফি হি ড্যামেজ দ্য রোড, যে ছি ছি সে রাস্তাটাকে একদম নষ্ট করে দিয়েছে। ঠিক আছে? তো এই কয়েকটা বিষয় জানলে ইনশাল্লাহ অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি যাই আসুক এর বাইরে আসবে না, এর বাইরে আপনাদের আসবে না। তো আপনারা এগুলো বাসায় একটু ভালো করে চোখ বুলাবেন, একটু নোট করে রাখবেন। নিবন্ধন পরীক্ষা এবং প্রাইমারি পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর যারা হচ্ছে আপনারা 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষায় যারা বসেন তাদের জন্য তো এগুলো জানা একেবারেই আবশ্যক, লাগবেই এগুলো। আর বিসিএসে মাঝে মধ্যে আসে, এই যে মনে হয় 46-এ আসছিল নাকি 45-এ আসছিল, স্ট্যান্ড আপ বা এরকম কিছু একটা বাক্য ছিল, আমার কিন্তু মনে পড়ছে না, বাট ওই বাক্যটা কিন্তু আসলে ইম্পারেটিভ হবে, কিন্তু তারা একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে রাখছিল। মানে কনফিউজড করে, অনেক বেশি কনফিউজড করে, সহজ জিনিস দেয় কিন্তু কনফিউজড করে। এই জন্য খুব ভালো করে জেনে রাখতে হবে যেন আমি আগে পরে ভাবতে পারি। ঠিক আছে? এই হলো বিষয়। ঠিক আছে, আপনারা আজকে এই পর্যন্তই পড়া থাকবে, শেষ করবেন। কালকের ক্লাসে আমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ কিভাবে করে এটা শিখবো, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় এটা শিখবো, এবং সর্বশেষ হচ্ছে আমরা অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ শিখে এই টপিকটা শেষ করবো ইনশাআল্লাহ। কালকে হয়তো শেষ করা যাবে না, হয়তো আরেকটা ক্লাস লাগবে। কালকে হয়তো আমরা 2টা বা আরেকটু বেশি হয়তো বা শেষ করতে পারবো। আচ্ছা, প্র্যাকটিস বুকে এভাবে দেওয়া আছে ভাইয়া, এই বইটার মধ্যে এখন যে বইটা আপনারা পাবেন এই বইটার মধ্যে হচ্ছে এইটার ওয়ার্কশিট দেয়া নাই। এখন যে বইটা আমি করেছি বইটা তো বিসিএস প্রাইমারির জন্য করেছি, তো প্রাইমারির জন্য করলেও এই বইটার মধ্যে এই টপিকটা মানে অ্যাড করতে পারি নাই। তবে সামনে নিবন্ধনের যারা পরীক্ষা দিবেন নিবন্ধনের জন্য আরেকটা বই আসবে, সেই বইটার মধ্যে এগুলো দেয়া থাকবে। আপাতত আপনাদেরকে আমি এইটার
প্র্যাকটিস শিট দিয়ে দেবো না, ওয়ার্কশিট দিয়ে দেবো না এই টপিকটার। ওয়ার্কশিট থেকে একটু সলভ করে ফেলেন, ঠিক আছে? আমি দিয়ে দিব আপনাদের জন্য। তাহলে ভালো থাকবেন আপনারা, ইনশাল্লাহ কথা হচ্ছে কালকে। আজকের মতো আল্লাহ হাফাজ, নাকি না কিছু বলবেন? কিছু বললে বলতে পারেন। কালকে কয়টা ক্লাস আপু? 11টায়? ঠিক আছে, আমি আর কোনো প্রশ্ন পাচ্ছি না, তাহলে শেষ করছি। ইনশাল্লাহ কালকে আমাদের কথা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।